এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ঈদের ছুটি শেষে আন্তর্জাতিক ব্যস্ততা বাংলাদেশের ক্রিকেটে। 11 এপ্রিল থেকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু, ছাত্রদের যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরাও। আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত আমার, আর ওই জায়গাটাতে আরেকটু সময় নেওয়া উচিত। জিপিএলের রান পেলেও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন তানজিদ তামিম। জাতীয় দলের লম্বা ইনিংস খেলতে সালাউদ্দিনের পরামর্শ মেনে কাজ করছেন বামহাতি ব্যাটার। বিশ্বকাপ বাছাইয়ের কঠিন সমীকরণ মেলাতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের টিকিট নিশ্চিত করতে বদ্ধপরিকর টাইগ্রেসরা। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ড্র করে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ ফুটবল দল। 2024 সালের পর 2 ধাপ এগিয়ে 183তে হামজা চৌধুরীরা। এবং হামজার পর বাংলাদেশ দলে যোগ দিতে খোঁজ খবর নিচ্ছেন কানাডার শীর্ষ লিগে খেলা শামিত সোম। ইতিবাচক মনোভাব দেখালেই পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটের বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ক্যাম্প করবে টাইগাররা। বিসিবি সূত্রের খবর, 11 এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প, যেখানে উপস্থিত থাকবেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের সকল সদস্য। তবে ক্যাম্প শুরুর আগেই পিএসএল খেলতে পাকিস্তান উড়াল দেওয়ার কথা রয়েছে রিশাদ হোসেন এবং লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে বাংলাদেশ। তবে ম্যাচ অনুশীলনের বাইরে নেই কেউ। ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই। পারফরমেন্সের উপর নিচ থাকলেও ম্যাচ ফিটনেস এবং অনুশীলনের ঘাটতি থাকার কথা না কারোরই। তবে এবার ঈদ উল ফিতরের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়েছেন সব ক্রিকেটাররা। আন্তর্জাতিক বিরতি থাকায় সময়টা বেশ উপভোগ করেছেন সবাই। দেশের বাইরেও আছেন কয়েকজন, কিন্তু সুখের সময় শেষ হতে চলল ক্রিকেটারদের। আবারও ডাক পড়েছে মাঠে। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের কয়েক ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী 15 এপ্রিল বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে। পরে সেখান থেকে সোজা সিলেট চলে যাবে অতিথিরা। সেখানেই 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। তার আগে 11 এপ্রিল থেকে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ভেন্যু সিলেটেই হবে সেটা। 10 এপ্রিল ডিপিএল এর ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে। এর আগে ক্যাম্প সামনে রেখে 8 এপ্রিল ঢাকায় আসবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি। তাদের অধীনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। নতুন করে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটা হবে ফিল সিমন্সের প্রথম হোম অ্যাসাইনমেন্ট। এর আগে দেশের বাইরে ভালো খারাপ মিলিয়ে সময় কেটেছে এই ক্যারিবিয়ানের। এদিকে বোলিং কোচকে নিয়ে চারদিকে কানাঘোষা শোনা গেলেও জিম্বাবুয়ে সিরিজে অ্যাডামসই সামলাবেন তাসকিন শরীফুলদের দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকছেন সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি। তবে আসছে সপ্তাহে ঘোষণা করা হবে টেস্টের দল। যদিও সেখানে লিটন আর রিশাদ যে থাকছেন না তা নিশ্চিত, কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে 6 এপ্রিল রিশাদ এবং 8 এপ্রিল দেশ ছাড়বেন লিটন দাস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে ভালো শুরুর পর ইনিংস লম্বা না করতে পারার আক্ষেপ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের। কিভাবে লম্বা সময় ব্যাট করা যায় তা নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে কাজ করছেন বাঁহাতি ব্যাটার। পরামর্শ নিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। ডিপিএলের রান পেলেও নিজের ইনিংস নিয়ে এখনো সন্তুষ্ট নন তানজিদ। আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত আমার, আর ওই জায়গাটাতে আরেকটু সময় নেওয়া উচিত। 2-3টা ইনিংস আমি ভালো স্টার্ট পাইছি, বাট এটা ক্যারি করতে পারি নাই। তো এটা আমার ইন্টারন্যাশনালেও হইতেছে। আমার এই জিনিসটা আমি খেয়াল করতেছি যে ভালো শুরু করার পরে সেটা ক্যারি হইতেছে না। তো এখানে নেক্সট ম্যাচগুলোতে আমার চেষ্টা থাকবে যে যেটা ভালো শুরু পাবো এটা একটু সময় নিয়ে কীভাবে একটু বড় করতে পারি, যেটা আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটও কাজে লাগবে। জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটিং নিয়ে নিয়মিত পরামর্শ নেন গুরুর কাছ থেকে। ডিপিএল এ কিছু কাজ দিয়েছেন, তার ফলস্বরূপ রানের দেখা পাচ্ছেন। ডিপিএল এর 7 ম্যাচের 3টিতেই পেয়েছেন উড়ন্ত 50। তারপরও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এই ব্যাটার।
সত্যি কথা বলতে আমি স্যাটিসফাইড না। প্রথম কয়েকটা ম্যাচ হয়েছে লো স্কোরিং ম্যাচ, তো ওইটা ভালোভাবে শেষ করতে পারছি। সালাউদ্দিন স্যারের সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয় সবসময়, যে কোন উইকেটে কীরকম খেলা উচিত, মিরপুরে কীভাবে খেলা উচিত এবং বিকেএসপিতে কীভাবে খেলা উচিত। আর উইকেট আমার কাছে মনে হয় ভালো। আমি যেগুলো আউট হয়েছি ওগুলো উইকেটের কারণে কোনোটাই আউট হয় নাই, ওটা নিজের ভুলের কারণে আউট হয়েছি। ডিপিএলে নিজের দল লিজেন্ডস অফ রূপগঞ্জ নিয়েও আশাবাদী তানজিদ, প্রত্যাশা শিরোপা জয়ের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আজ পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগারদের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ আশাবাদী হেড কোচ সরওয়ার ইমরান। মূল পর্বে টিকিট নিশ্চিতের লড়াইয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। টাইগারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি। দেশের অন্যতম সেরা কোচ মানা হয় সরওয়ার ইমরানকে। কদিন আগে ছিলেন অনূর্ধ্ব 19 নারী দলের দায়িত্বে। এবার সেই কোচ নিগারদের সঙ্গে যাচ্ছেন প্রথম অ্যাসাইনমেন্টে। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতে এদিন পাকিস্তানের পথ ধরেছে বাংলাদেশ। সবার আগে বিমানবন্দরে হাজির কোচিং স্টাফের সদস্যরা। কঠিন মিশনের জন্য দলের সঙ্গে বিসিবি যুক্ত করেছে ডেভিড হেমকে। তার পরামর্শ আর সরওয়ার ইমরানের দীক্ষা নিয়ে দলও প্রস্তুতি নিয়েছে বেশ ভালোভাবে। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেড কোচ। প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে খেলতে হবে মোট 5 ম্যাচ। লড়তে হবে থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া কঠিন পরীক্ষা দিতে হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন সরওয়ার ইমরান। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের চ্যালেঞ্জ নিতে বোলারদেরও প্রস্তুত করেছেন ভালোভাবে। দুইটা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড এবং এদেরকেও ছোট করে দেখছি না। 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এইভাবে প্র্যাকটিস করিয়েছি। পাকিস্তানে গিয়ে বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন করবে বাংলাদেশ। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাওয়ার মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগোলো লাল সবুজ। 185 থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে আছে আর্জেন্টিনা, এগিয়েছে স্পেন, নেদারল্যান্ডস। তবে নেশনস কাপের পারফরমেন্সের পর পিছিয়েছে ফ্রান্স ও পর্তুগাল। 2027 এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। সেখানে একের পর এক গোল মিস করার খেসারত দেয় লাল সবুজ। ম্যাচটা না হারলেও গোলশূন্য ড্র করে জামাল ভুইয়ারা। কিন্তু র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে জয় না পেলেও ড্র করার পুরস্কার পেল ক্যাবরেরা বাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার শেষ র্যাঙ্কিং আপডেটে 2 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 185, কিন্তু নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর লাল সবুজের এটাই সর্বোচ্চ অবস্থান। 2023 সালের অক্টোবরে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম বড় উন্নতি করে বাংলাদেশ। 1 মাসের ব্যবধানে তখন 189 থেকে 183-তে উঠে এসেছিল জামাল তোপুরা। এরপর টানা 5 মাস এই র্যাঙ্কিং ধরে রাখলেও 2024-এ আবারও পিছিয়ে পড়ে লাল সবুজের দল। এরপর মোট 8 বার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হলেও 184 আর 185-তেই উঠানামা করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এবার সেই গেরো খুলল ক্যাবরেরা শিষ্যরা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরীর। বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রা শুরু হয় সে ম্যাচ দিয়ে, যার প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়েও। ফিফা র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ জায়গাটা ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলকে হারানোর পর তাদের পজিশন না বদলালেও রেটিং পয়েন্ট বেড়েছে 18.91। অন্যদিকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির টিকিট কেটেছে স্পেন, যে কারণে তাদের উন্নতি হয়েছে 1 ধাপ। লা ফিউরা রোহাদের বর্তমান অবস্থান 2। তবে নেশনস লিগে আহামরি ভালো পারফর্ম না করতে পারায় রেটিং হারিয়ে 1 ধাপ নিচে নেমে গেছে ফ্রান্স। তারা এখন 3 নম্বরে। আগের মতোই ইংল্যান্ড আছে 4 নম্বরে, আর 5-এ আছে ব্রাজিল। 1 ধাপ এগিয়েছে নেদারল্যান্ডস, বর্তমান অবস্থান 6। 1 ধাপ পিছিয়ে পর্তুগাল আছে 7-এ। পরের 3টি ধাপ ধরে রেখেছেন যথাক্রমে বেলজিয়াম, ইতালি এবং জার্মানি।
2 ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া আছে 11 নম্বরে আর মরক্কো 12 নম্বর। 2 ধাপ পিছিয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়া, একজন 13 আরেকজন 14। ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী 10 জুলাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ খোঁজ খবর নিয়েছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। বাফুফের কাছে দিয়েছেন প্রশ্নের লম্বা এক তালিকাও, যার সব জবাবই দিয়েছে ফেডারেশন। সামিত ইতিবাচক মনোভাব দেখালেই শুরু হবে তার পাসপোর্ট তৈরির কার্যক্রম। আগামী জুন উইন্ডোতে তাকে জাতীয় দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাফুফের কর্তারা। বাংলাদেশ দল অনুশীলন করবে কোথায়, পাশাপাশি এই সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে, এই বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন কাভালরি এফসির এই ফুটবলার। উনি প্রাইমারিলি কিছু তথ্য জানতে চেয়েছে আমাদের কাছে, যে তথ্যগুলো সব আমরা পাঠিয়ে দিয়েছি। হি হ্যাজ অল দ্য ইনফরমেশন রিকোয়েস্টেড। 2 দফায় উনি তথ্যগুলি চেয়েছিল, আমরা সবগুলি পাঠিয়ে দিয়েছি। এই ঈদের বন্ধই করেছি আমরা। এর বাইরে এখন বলটা ওনার কোর্টে। উনি আমাকে যেটা জানিয়েছে লাস্ট থ্রো হিজ ফ্রেন্ড, যাকে আমি রিচ করেছি, উনি বলেছেন যে এপ্রিলের মাঝামাঝি উনি আমাদেরকে জানাবে ওয়েদার হি ইজ উইলিং টু কনসিডার ইট অর নট। এবং তার জন্য উনি আমাদেরকে যেটা বলেছে, উনি ওনার কোচ, ওনার ক্লাব এবং ওনার ফ্যামিলির সাথে কথা বলে আমাদেরকে জানাবে। বাফুফে খুব করে চাইছে জুন উইন্ডোতে সামিত সোমকে দলে পেতে, তবে কানাডা জাতীয় দলের জার্সি গায়ে চাপানোয় তাকে বাংলাদেশে আসতে হবে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভালের মধ্য দিয়ে। এছাড়াও ছাড়পত্র থাকতে হবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের। ফিফার যে অ্যাপ্রুভাল সেটা তো আসলে আমাদের হাতেও না, ওনার হাতেও না। এই ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সাথে কথা বলেছি। উনি আমাকে একটি কথাই বলেছে, দেখেন আমরা তো সর্বাত্মক চেষ্টা করব, উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে চেষ্টা করবেন। সেই টাইমলাইনটা আসলে আমাদের কোনো কিছু কন্ট্রোলে নাই। বাট এতটুকু বলতে পারি, বাফুফের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো গাফিলতি হবে না। আপাতত সামিত সোমের পাসপোর্ট তৈরির উপর বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এজন্য চাওয়া হয়েছে তার অনুমতি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নিজের অবস্থান জানাবেন এডমন্টনে জন্ম নেয়া এই ফুটবলার। উনি যদি আমাদের অনুমতি দেয়, তাহলে আমরা ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে থেকে ওনার অ্যাটলিস্ট পাসপোর্টের কাজটা শুরু করে ফেললাম। আর উনি যদি কোনো কারণে না বলেন, নো প্রবলেম, আমাদের এফোর্ট হলো পাসপোর্টটা হয়ে থাকলো। ভবিষ্যতে উনি যদি কনসিডার করতে চান, সেই অপশনটা আমরা রাখতে যাচ্ছি। এপ্রিল 10 থেকে 14 তারিখের ভিতরে উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বলেছে আমাকে। আমি ধরে রাখি 10-12 তারিখের ভিতরে আমরা আশা করি ওনার ফিডব্যাকটা পেতে পারি। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফাহমিদুলকে খেলানোর বিষয়েও ইতিবাচক অবস্থানে বাফুফে। এখন টেকনিক্যাল স্টাফ যদি ওনাকে চান, অফকোর্স হি উইল বি কলড। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টানা চতুর্থবারের মতো AHF কাপ হকিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, যার জন্য মৌলানা ভাসানী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছে জাতীয় হকি দল। এই টুর্নামেন্টের শিরোপা জিতে এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করতে চায় মিমো আরিমোল্লা। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই অনুশীলনে নামতে হলো বাংলাদেশ হকি দলকে, কারণ তাদের সামনে যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। AHF কাপ খেলতে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে মিমো, শীতুল, আমিরুলরা। 54 জন খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্প নেমে এসেছে 24 জনে। এখান থেকেই 18 জনের স্কোয়াড ঘোষণা করবেন প্রায় 9 বছর পর জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া মামুনুর রশিদ। অভিজ্ঞ ও তরুণদের মিশেলেই দল গড়তে চান তিনি। AHF কাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান কোচ। গত 4-5টা আসরে 4টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, 4বার আমরা চ্যাম্পিয়ন। তো আমাদের টার্গেট অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই যাব, আমরা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্যই খেলবো। তো সেই হিসাবে আমরা টিমটা মোটামুটি ভালো প্র্যাকটিস করেছি। 10 দলের টুর্নামেন্টে সেরা 4-এ থাকলেই সরাসরি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তবে কোয়ালিফায়ারের সঙ্গে আমিরুল, শীতুলদের চোখ টানা 4 শিরোপা ঘরে তোলা। কিন্তু কাজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য, কারণ দলে নেই অভিজ্ঞ ক্যাম্পেইনার রাসেল মাহমুদ জিমি। জিমি ভাই অবশ্যই একজন ভালো খেলোয়াড়, আমরা তাকে সবসময় মনে রাখবো। এবং আমাদের বর্তমান যে টিম আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে সবাই মিলে জায়গাটা রিকভার করে একটা নতুন করে টিম সাজিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য। আগের বার সিনিয়রের সংখ্যা বেশি ছিল, এবার জুনিয়র প্রায়োরিটি বেশি পাচ্ছে, বাট ঠিক আছে, ভালো। ফেডারেশন থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে, চেষ্টা করতেছে আমাদের যত চাহিদা আছে সেটা পূরণ করার জন্য। AHF কাপ এই টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ অবশ্যই ফেভারিট টিম থাকে, ডমিনেট করে সবসময়। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা লাস্ট টাইম চ্যাম্পিয়ন ছিলাম, তো অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবো। এবারও ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত হবে এবারের AHF কাপ। এর আগে 15 এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। পাকিস্তানের ক্রিকেট দলের একের পর এক ব্যর্থতায় হতাশ সাবেক ক্রিকেটাররা। বেহাল দশার পরিবর্তনে বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভির পদত্যাগ করা প্রয়োজন। দেশের ক্রিকেট পরিবর্তনে পুরো বোর্ডকে ঢেলে সাজানো উচিত বলে কড়া মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। শুধু তাই নয়, বোলারদের এক হাত নিলেন সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান।
কোনোভাবেই সুদিন ফিরছে না পাকিস্তানের ক্রিকেটে। একের পর এক ব্যর্থতায় সমালোচনা চলমান। ঘরের মাটিতে সিরিজ হোক কিংবা প্রতিপক্ষের মাঠে, কোথাও জয়ের দেখা পাচ্ছে না বাবর রিজওয়ানরা। এমন বেহাল দশায় প্রায়ই নিজেদের দেশের ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য করে বসেন সাবেক ক্রিকেটাররা, যেখানে পিসিবির দূরদর্শিতার অভাবকেই দুষছেন তারা। কোচদের পদত্যাগ, নির্বাচকদের চাকুরিচ্যুত করার ঘটনা কিংবা বারবার নীতি নির্ধারণী মহলে পরিবর্তন, সব মিলে হজবরল অবস্থা পিসিবির। পাকিস্তানের ক্রিকেটের এমন দৈন্য দশায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে যাচ্ছে তাই পারফর্ম করেছে মেন ইন গ্রিন। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটাকে। সেই ক্ষত না শুকাতেই আবারও বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজে 4-1 বড় ব্যবধানে হারতে হয় দলটাকে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও হারে প্রথম দুটিতে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর ব্যর্থতায় কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির ক্রিকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে এই হারে রীতিমতো ফুঁসে উঠেছেন কামরান আকমল। ক্রিকেটারদের নয়, বরং বোর্ডের পরিকল্পনার অভাব আর সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার কারণেই এমন বেহাল দশা মেন ইন গ্রিনের বলে দাবি সাবেক এই উইকেট কিপার ব্যাটারের। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির পদত্যাগের দাবি করেন কামরান। শুধু বোর্ড চেয়ারম্যানকে নিয়ে কড়া মন্তব্য করেই ক্ষান্ত হননি, বরং পাক বোলারদেরও এক হাত নিলেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানের ক্রিকেটের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি এটা। পিসিবি চেয়ারম্যান যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত। নিজের সুনাম নষ্ট করা উচিত না। বর্তমান এই দলের অবস্থা আপনি উন্নতি করুন। পাকিস্তানের বোলারদের কথা আর কি বলবো, এই পিচেও বোলাররা পারফর্ম করতে না পারলে কোথায় গিয়ে করবে? এশিয়ার পিচেও তারা ভালো করতে পারে না, এশিয়ার বাইরে গিয়েও তারা ভালো করতে পারে না। পাকিস্তানের বিপক্ষে তাহলে প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলানো উচিত। আমরা জানি না যে কোথায় কিভাবে বোলিং করতে হয়। পিসিবিতে পরিবর্তন আনা খুবই জরুরি। পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশার পরিবর্তনেই পুরো বোর্ডকে ঢেলে সাজানোরও পরামর্শ দিয়েছেন কামরান আকমল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পিসিবি বস মহসিন নকভি। এদিকে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আম্পায়ারের দায়িত্ব পেলেন দুই বাংলাদেশি, মাসুদুর রহমান মুকুল ও সাথীরা জাকির জেসি। এক পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনার অন্ত নেই। চেয়ারম্যান মহসিন নকভির দূরদর্শিতার অভাবেই নাকি ডুবছে দেশটির ক্রিকেট। তবে এবার দারুণ এক সুখবর পেলেন মহসিন নকভি। পিসিবি চেয়ারম্যান এবার সামলাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মহসিন নকভি। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভার স্থলাভিষিক্ত হলেন পাক বোর্ড চেয়ারম্যান। ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এসিসির বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 2 বছরের জন্য এই পদের দায়িত্ব পালন করবেন নকভি। এসিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আম্পায়ার তালিকায় জায়গা পেলেন দুই বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও সাথীরা জাকির জেসি। সম্প্রতি আইসিসি 10 জন আম্পায়ার ও 3 ম্যাচ অফিসিয়ালের এই তালিকা প্রকাশ করে। এর আগে 2020 ও 2024 আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মুকুল। এছাড়াও দারুণ সুখবর পেল বাংলাদেশ। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাথীরা জাকির জেসি। এর আগে নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে আন্তর্জাতিক ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেটের। 11 এপ্রিল থেকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর সাথে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরাও। এবং হামজার পর বাংলাদেশ দলে যোগ দিতে খোঁজ খবর নিচ্ছেন কানাডার শীর্ষ লিগে খেলা সামিত সোম। ইতিবাচক মনোভাব দেখালেই পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এবার